আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়ার্ড এবং এক্সেল, এটার কিছু টিপস, এবং এরপরে আমাদের শুরু হবে কম্পিউটার প্রবলেম ভাইরাস। লেটস সি। ওয়ার্ড বলতে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড বোঝায়। এটাকে ওয়ার্ডের জন্য প্রত্যেকেরই একটা সাবস্ক্রিপশন নিয়ে রাখা ভালো। ওয়ার্ডের জন্য মাইক্রোসফটের 365 সাবস্ক্রিপশনটা নিয়ে রাখা ভালো। এটা ইয়ারলি। এমএস ওয়ার্ড, এমএস তো বুঝি, এমএস মাইক্রোসফট, মাইক্রোসফটকে এমএস বলে। ওকে, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড একটা ইম্পর্টেন্ট একটা টুল। এটা শুধুমাত্র হোম ইউজারদের জন্য না, অফিস ইউজারদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা টুল। অনেক সময় অনেক ডকুমেন্ট আপনাদের এমএস ওয়ার্ডে দেওয়া থাকবে, তখন ওইখানে কিছু এডিটের দরকার হতে পারে। তো ওয়ার্ড, যদি আপনার ওয়ার্ড ইনস্টল থাকে তাহলে সার্চ করলে ওয়ার্ড এভাবে চলে আসবে, ওয়ার্ড, ওয়ার্ড অ্যাপ, অথবা অথবা এমএস অফিসের ভিতরে ডাব্লিউর মধ্যে ওয়ার্ড আলাদাভাবে থাকে। ওয়ার্ড, যার ফাইল টাইপ হইতেছে ডক এক্স, ডক এক্স, যে সমস্ত ফাইল ডট ডক এক্স দিয়ে শেষ হয়েছে, এক্সটেনশন, যার ফাইলের এক্সটেনশন হচ্ছে ডক এক্স, এটা বুঝবেন যে ওয়ার্ডের লেটেস্ট ভার্সন। আগের ভার্সনের ওয়ার্ড 1997 2003 পর্যন্ত, এই ভার্সনে ওয়ার্ডের ভার্সনের এক্সটেনশন ছিল ডক। হ্যাঁ, এখন সব ওয়ার্ডেরই ভার্সন, সব ফাইলগুলির ভার্সন, মানে এখন আর ওই আগের এটা নাই। যদি কোনো ডক এক্সটেনশনের কোনো ফাইল দেখেন তাহলেও বুঝবেন যে এটা ওয়ার্ড ফাইল। আর আর এই এই ডক এক্স হচ্ছে লেটেস্ট। এটার সাথে ডক বলতে আগে বুঝাইতো শুধু ডকুমেন্ট, ডকুমেন্ট, কিন্তু এখন ডক এক্স বলতে বোঝানো হচ্ছে ডকুমেন্ট। ডক এক্স মানে হচ্ছে ডকুমেন্ট উইথ এক্স এইচটিএমএল। এক্স এইচটিএমএল একটা একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডকুমেন্টটা তৈরি করলে ডকুমেন্টটা খুব ফ্লেক্সিবল থাকে, এবং ডকুমেন্টে দিয়ে অনেক বেশি ফিচার ডকুমেন্ট দিয়ে করা যায়, অনেক বেশি কাজ করা যায় এই ডকুমেন্ট দিয়ে। এই ডকুমেন্টটা অতটা ভালো না যতটুকু ফ্লেক্সিবল এই ডক এক্স ফরম্যাট, এটা নিউ ফরম্যাট। আমি যদি ওয়ার্ড ওপেন করি, ওয়ার্ড ওপেন করলে দেখবো যে ওয়ার্ডের উপরেরটা হচ্ছে মেনু, আর এটা হচ্ছে রিবন বার, রিবন টুল বার।
এটাকে আমি স্ন্যাপশটে নিই একটা। আপনার কি ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড শুনতেছেন? আপনার কি কেউ সাউন্ড শুনতেছেন ব্যাকগ্রাউন্ডে? জি না। আচ্ছা, গুড। ওকে। হ্যাঁ, এই নিউ ফরম্যাটের ডকের কিছু মানে ইয়েগুলো আমি বলি কি, কোনটাকে কি বলে। এটা তো এটা হচ্ছে মেনু বার। মেনু বার। এটা হইতেছে টুল বার। বেশি মোটা হয়ে গেল। মেনু বার। আর এটা হইতেছে রিবন বার ও টুল বার। যদি টুল বার ওপেন করেন, রিবন বার ওপেন করেন, কেউ যদি বলে অথবা কোনো ডকুমেন্টে থাকে, তাহলে বুঝবেন যে এই পুরো জায়গাটাকে বলতেছে টুল বার। রিবন বার আর টুল বার। এটা হইতেছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার। এটা হইতেছে ডকুমেন্ট পেজ। ডকুমেন্ট পেজ বলা যায়, ডকুমেন্ট আর পেজ। এটাকে বলতেছে জুম। জুম এরিয়া। জুমিং এরিয়া। জুম ইন জুম আউটের এটা এটা এরিয়া। সবগুলি লাগবো কিনা চিন্তা করতেছি। আর এটা হইতেছে টাইটেল বার। টাইটেল বার। এটা সার্চ। এটা বোঝা যাচ্ছে সার্চ।
এটা আন্ডু রিডুর, এটা অটো সেভ অফ করা যায়, অন করা যায় এখান থেকে কন্ট্রোলটা। এখানে কিছু কন্ট্রোল নতুন করে মানে নিউ ভার্সনে এগুলি ইয়া করছে, মানে প্লেস করছে এখানে। যেমন সেভ বাটনটা একদম শুরুতে দিয়ে দিছে। তারপরে আনডু, রিডু, এটা রিডু, এটা দিয়ে দিছে। আর এটা হচ্ছে ডকুমেন্ট নেম। ডকুমেন্ট নেম, ডকুমেন্ট নেম। আর এটা হইতেছে প্রোফাইল। প্রোফাইল মানে যার এই সফটওয়্যার, এটা ওয়ার্ড ডকুমেন্টটা যার, তার নামে এটা তৈরি। প্রোফাইল। আর এটা তো আমরা চিনি কন্ট্রোল বার হিসেবে, কন্ট্রোল মিনিমাইজ ম্যাক্সিমাইজ এরকম। এখন এই টুল বারের, রিবন বারের মধ্যে যে ইয়েগুলি আছে, কম্পোনেন্ট গুলি আছে, এগুলির আবার ডিফারেন্ট টাইপ অফ কম্পোনেন্ট। যেমন রিবন বারের মধ্যে বিভিন্ন ধরনের টুল আছে। এটা টুল বার বলে। এই বারটার মধ্যে, এই বারের মধ্যে বিভিন্ন ধরনের টুল আছে, টুল। যেমন, যেমন এইটা হতেছে ড্রপ ডাউন টুল। ফন্টের নাম, ফন্ট নেম, ড্রপ ডাউন টুল। ড্রপ ডাউন, এই অ্যারোতে ক্লিক করলে আরো মেনু বের হয়। ঠিক একই ধরনের ড্রপ ডাউন এটাও, 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 এগুলি ড্রপ ডাউন। যেখানে দেখবেন অ্যারো কি আছে, এরকম একটা অ্যারো কি আছে, তখন বুঝবেন যে আরো অপশন আছে। সব অপশন এখানে রাখতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই কারণে ছোট করে দিছে। যত জায়গায় এরকম টুলবার দেখবেন, যেমন এখানে যে টুলবারটা আছে, এই যে এটা যেমন ড্রপ ডাউন, আরো অনেক অপশন আছে। আবার এখানেও অনেক অপশন আছে, এখানেও বোঝা যাচ্ছে অনেক অপশন আছে। এটা, এগুলো সব ড্রপ ডাউন। বাট বিতে কোনো ড্রপ ডাউন নাই। এটা বাটন কিন্তু দেখতে মনে হয় যেন একটা লেভেলের মতো। মানে এটা কোনো, মানে আগের ভার্সনগুলিতে যেমন বাটন বলতে বোঝায়, ধরেন এটাকে আমি দিব, উম, যে বাটন আমি বলতেছি এরকম, আগের ভার্সনগুলিতে বাটন থাকে সাধারণত এরকম। দেখেন এখানে ওকে ক্যান্সেল বাটনটা একটু ইয়া না, বেভেল করা, বেভেল করা মানে ব্যাকগ্রাউন্ডের থেকে একটু মনে হয় যেন একটু বেরিয়ে আসছে এরকম। কিন্তু লেটেস্ট ভার্সনগুলিতে, সফটওয়্যারগুলিতে বাটনগুলি এরকম লেভেলের মতোই থাকে। এটা একটা ডিজাইন। তাহলে আমরা এগুলিকে বলতে পারি একটা বাটন। এটা হচ্ছে একটা বাটন। বাটন, এগুলো সব টুল। টুল, দিজ আর অল টুল। টুল, ডিফারেন্ট কাইন্ডস অফ টুল। টুল, যেমন বাটন, ড্রপ ডাউন। এটা কি পেস্ট? পেস্টটা কি বাটন নাকি ড্রপ ডাউন? ড্রপ ডাউন, ড্রপ ডাউন বাটন। কিন্তু কপি শুধু বাটন এরকম। তারপর এটার নিচে যে জায়গাটা আছে, এটা, এটা হলো যে আমি যদি এই
এই গ্রুপটাকে, আচ্ছা এখানে দেখেন এই বারগুলি, টুলগুলি এক একটা গ্রুপের মধ্যে আছে। দেখুন লম্বা একটা দাগ আছে, এটা তার মানে এটা এটা একটা গ্রুপ, এই পর্যন্ত একটা গ্রুপ। এই গ্রুপের নাম হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ। তারপরে এরপরে লম্বা দাগ কোনটা? এটা, এটা এটা একটা গ্রুপ। এই গ্রুপের নাম হচ্ছে ফন্ট গ্রুপ। আবার প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইলস গ্রুপ, এডিটিং গ্রুপ, ডিকটেট, এডিটর এবং অ্যাডিন্স গ্রুপ। এই বাটনগুলিকে ভাগ করে ফেলছে এভাবে সুবিধার জন্য। এখন কেউ যদি মনে করে যে না ঠিক আছে, আমি শুধু ফন্ট গ্রুপের বাটনটাকে আমি আলাদা করে ফেলতে চাই, পপ আপ করে ফেলতে চাই, উঠায় ফেলতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে আমি যদি এখানে ফন্টে ক্লিক করি, এই গ্রুপে ক্লিক করি, কন্ট্রোল ডি কিংবা এটা ক্লিক করি, তাহলে এটা এটা উঠে আসলো। এই এটার মধ্যে যেটা নাকি নড়তেছে, এটার মধ্যে যা আছে এটার মধ্যেও তা আছে, এবং এটার মধ্যে আরো বেশি আছে, আরো কিছু বেশি আছে। অ্যাডভান্স, এখানে গেলে আরো অনেক কিছু পাবেন। যখন এই এটার মধ্যে অ্যাক্সেস করা যায় না এমন কিছু আছে যেটা নাকি এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমি এইখানে ক্লিক করলে আরো বেশি অপশনগুলি দেখতে পারবো। প্রতিটারই আছে, প্যারাগ্রাফেরও আছে এরকম, প্যারাগ্রাফের আরো বেশি বেশি চলে আসছে এখানে, স্টাইলেরও আছে, সবই এরকম। যতগুলিতে এরকম দেখবেন, এটার কি বলে এটার খুব সুন্দর এক্সপ্যান্ড ওর প্রিভিউ, প্রিভিউ এটাকে বলে। হুম, ওকে। তাহলে এরকম এগুলিকে বাটন, এগুলিকে ড্রপ ডাউন, এটাও ড্রপ ডাউন, এগুলিকে বাটন। কোনো কোনো বাটন আছে টগল বাটন। টগল বাটন মানে বিগ বোল্ড করা। আমার যদি একটা লেখা, ঢাকা লেখা, এটা কি বোল্ড আছে নাকি নাই? বোল্ড নাই। তাহলে আমি যদি বিতে ক্লিক করি, তাহলে বোল্ড হবে। আবার একটা বোল্ড হওয়া ওয়ার্ডের উপর আমি যদি ক্লিক করি, বিতে ক্লিক করি, তাহলে এটা আনবোল্ড হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তাহলে এই বাটনটাকে বলতেছে আমরা টগল বাটন, মানে সেম বাটন, একবার এটা হবে একবার এটা হবে, এভাবে বলা যায়। তাহলে এখন দেখেন আমরা তাহলে এই বাটনগুলির, আর এটা রুলার, এটা এটা রুলার, রুলারকে অ্যাডজাস্ট করা যায় এরকম। আমরা কিছু একদম থরলি এটা বুঝাইতে গেলে মাইক্রোসফট ওয়ার্ড অনেক সময় লাগবে। তাহলে আমরা কিছু অ্যাডভান্স কিছু কাজ করি। ওকে, ওয়ার্ড ধরেন আপনি, আম, এই যে এটা পেস্ট, পেস্ট এখন পেস্টের মধ্যে অনেক ব্যাপার আছে। পেস্ট এটা আমরা এক্সেলে পরে আরো পেস্ট দেখবো, কিন্তু এখন ধরেন আমি ঢাকাকে চুজ করলাম, অথবা আমি কতগুলি ফরম্যাট করি এখানে। জুম, আমি যদি জুম আরো বড়, আরো বড় করে জুম করতে চাই, তাহলে এটা জুম ইন বলে এটারে। আর এটাকে বলে জুম আউট। জুম আউট দেখেন, এটা জুম আউট, জুম আউট কন্ট্রোল মাইনাস। আর জুম ইন বড় করা কন্ট্রোল প্লাস। আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল মাইনাস, তাহলে জুম ইন হবে, আর কন্ট্রোল প্লাস জুম আউট হবে, বড় হবে, বড় হবে। এর 10% 10% করে বড় হচ্ছে, ছোট হচ্ছে, 90%, 80%, 100%। আমি যদি নির্দিষ্ট একটা পার্সেন্টেজ চাই, যেমন যেমন 93%, 93% মনে করেন আমি চাই, তাহলে আমি দিব এটা, তাহলে সে 93%-এ চলে আসবে। ওকে। আর যদি আমি ছোট করতে চাই, এইভাবে করাটাই বেটার। বড় করতে চাই, এইভাবে করাটাই বেটার। আর যদি আমি একদম বেশি ছোট করতে চাই, তাহলে ডাইরেক্ট এই বারের মধ্যে ক্লিক করলে ডাইরেক্ট ছোট হয়ে যাবে। আর যদি বেশি বড় করতে চাই এক নিমিষে, তাহলে এখানে ক্লিক করলে বড় হবে। তাহলে বিভিন্ন জায়গায় ক্লিক করলে বিভিন্ন ভাবে এটা কাজ করে। হ্যাঁ,
আর যদি একদম স্পেসিফিকলি কোনো একটা পার্সেন্টেজ আনতে চাই, তাহলে আমাকে এইখানে আমি 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 এখানে লিখে দিতে পারবো 55%। ওকে, 55%। ওকে, তাহলে এখন ধরেন আমি একটা কিছু লিখি। এখন আমি বাংলাদেশ এটার মধ্যে একটু রেড করলাম, বিএ কে বোল্ড করলাম। হুম। আর এখানে লিখলাম ঢাকা, লন্ডন, ইংল্যান্ড। দুইটা ওয়ার্ড আছে, আমি চাইতেছি যে ঢাকা বাংলাদেশ যেই ফরম্যাটে আছে এই ফরম্যাটের মতো করে লন্ডন ইংল্যান্ডও একই ফরম্যাট যাবে। তাহলে আমি যদি এটা কপি করি, কপি, আর যদি এখানে পেস্ট করি, এখানে যে পেস্ট করি, তাহলে লন্ডন ইংল্যান্ড চলে যাবে, ঢাকা বাংলাদেশ হবে। কিন্তু আমার লেখাটা থাকতে হবে লন্ডন ইংল্যান্ড থাকতে হবে, ঢাকা বাংলাদেশ এইভাবে করা করা যাবে মনে হয়। আমি আর নাহলে এটা ইয়ে গ্রিডের মধ্যে হয়, এক্সেল টেবিলের মধ্যে হয় খুব ভালোভাবে। তারপর আমি এখানে একটু করে দেখি, ঢাকা বাংলাদেশ, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। এখন নতুন একটা টুল, এটা ফরম্যাট পেইন্টার। তাহলে সে এইটাকে কপি করলো, কিন্তু লেটারগুলি কপি করলো না, লেটারের ফরম্যাটটা কপি করলো। যেমন ডি এইচ এ কে এ, এটার ফরম্যাটটা যেটা আছে এটা কপি করলো। এখন আমি এই যে ফরম্যাটটা কপি করার পরে যখন আমি ফরম্যাট পেন্টারে দিলাম, তখন দেখেন আমার কার্সারটা কেমন হইলো, এই যে এরকম, এই যে মানে মাউস পয়েন্টারটা কেমন হইলো দেখেন, যেটা ঘুরতেছে এটা মাউস পয়েন্টার। এই যে এটা মাউস পয়েন্টার। হ্যাঁ, ঘুরতেছে মাউস পয়েন্টার কেমন হলো, একটা পেইন্ট ব্রাশের মতো আসলো। তাহলে আমি এবার সিলেক্ট করতেছি কোন কোন জায়গা থেকে এসে ইয়া করবে। তার মানে আমি এই জায়গাটাকে আমি ঢাকা বাংলাদেশের ফরম্যাটে আমি আনতে চাই। তাহলে কি করবে সে, আসলে নিল এইটা। হ্যাঁ, তাহলে এটা একটা গুড এক্সাম্পল না ফরম্যাট পেন্টারের। আমি একটা কাজ করি, আমি একটা টেবিল তৈরি করি, ইনসার্ট টেবিল। এখানে আমি লিখলাম ঢাকা বাংলাদেশ, এইটাকে আমি বড় করলাম। এইটা হলো 16 ক্যারেক্টারের, আর এটা হলো 11, 11 সাইজ, 16 সাইজ ক্যারেক্টার। এবং এটার ইয়ে করলাম টাইমস নিউ রোমান। আর এইটা করলাম এরিয়াল ন্যারো, দুইটা দুই ধরনের। আর এটা করলাম রেড, রেড, আর এটা করলাম ব্লু। ওকে, দুইটা, দুই কালারের, এবং সাইজ অন্যরকম, এরিয়াল ন্যারো এরকম। এখন আমি লন্ডন ইংল্যান্ড দিলাম, লন্ডন ইংল্যান্ড। আমি চাই যে এইটার মতো ফরম্যাট করতে, আবার এইটাকে যদি এটার মতো ফরম্যাট করি, তাহলে আমার অনেকগুলি মাউস ক্লিক করতে হবে, এখানে 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 কালার চেঞ্জ করতে হবে, এটার ফন্ট চেঞ্জ করতে হবে, এটার ফন্ট চেঞ্জ করতে হবে। এখন এটা আছে অপটোস, এটা ফন্ট নেম অপটোস, এটার ফন্ট নেম অপটোস। সাইজ 11, 11 সাইজ, এটাও 11 সাইজ। বাট এখানে এরিয়াল ন্যারো, এটার সাইজ হচ্ছে মনে করেন 14, আর এটার সাইজ 16। ঢাকা, এটা কালার হলো এরকম, এটা বোল্ড, আর এটা ন্যারো, এরিয়াল ন্যারো। এটা টাইমস নিউ রোমান ঢাকা, বোল্ড 16। আর বাংলাদেশ এরিয়াল ন্যারো 14, নট বোল্ড, অথবা স্ট্রাইক থ্রু দিলাম, স্ট্রাইক থ্রু এরকম। তাহলে ফরম্যাটটা আমি কপি করব। তাহলে শুধু ফরম্যাটটা কপি করব, কপি করে লন্ডন ইংল্যান্ডের উপর ইম্পোজ করব। তাহলে ফরম্যাট প্রিন্টার, তারপরে ফরম্যাটটা সিলেক্ট করে দিলে, ও নো,
ওকে, এটা কাজ করতেছে, বাট এটা শুধুমাত্র টাইমস নিউ রোমান, এটা যে টাইমস রোমান আছে 16, এটাই নিতেছে 16 বোল্ড, এই পুরোটাকেই মানে এই ফরম্যাটের মতো করে নিতেছে। আমরা এই ফরম্যাট প্রিন্টারটা এই গ্রিডের মধ্যে এক্সেলে দেখবো খুব সুন্দরভাবে এটা হয়, আমি জানি। তাহলে ফরম্যাট প্রিন্টারের কাজটা হলো লেটারকে কপি করে না, কপি করে তার ফরম্যাটকে। একটা একটা করে ইয়া দেখাই, মনে করেন ধরেন ডালাস, আর এখানে লিখলাম আমি নিউ ইয়র্ক। এখন নিউ ইয়র্ক এবং ডালাস দুটাই, দুটার ফন্টই অ্যাপটোস। ডালাসের ফন্টটাকে আমি চেঞ্জ করে দিই, টাইমস নিউ রোমান। ডালাসের ফন্টটাকে আমি চেঞ্জ করতেছি 26, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, স্ট্রাইক থ্রু। কতগুলি ফরম্যাট দিলাম, তাই না? এখন আমি ডালাসের মতো করে নিউ ইয়র্কটাকেও একইভাবে করতে চাই। তাহলে তাহলে নিউ ইয়র্ককে চুজ করে আমি এতগুলি ক্লিক করব না, শুধু ডালাসের ফরম্যাটটাকে আমি কপি করতে চাই। তাহলে ফরম্যাট পেন্টার, তাহলে ডালাসের ফরম্যাটটা শুধু কপি করলো, কিন্তু নিউ ইয়র্ক নিউ ইয়র্কই থাকবে। কিন্তু এটা আমি আবার যখন সিলেক্ট করে দেবো নিউ ইয়র্ক, তখন নিউ ইয়র্ক নিউ ইয়র্কটা হয়ে যাবে ডালাসের ফরম্যাটে। একটা একটা করে ওয়ার্ড হয় কিংবা একটা লাইন হয়। আর এক্সেলের মধ্যে আমরা যখন দেখবো তখন দেখবো ফরম্যাট প্রিন্টারটা এইভাবে পুরা গ্রিডের এটাই চেঞ্জ করতেছে। এরকম, এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের একটা মানে এই ফিচারটা হচ্ছে, ফিচারের নাম হচ্ছে ফরম্যাট প্রিন্টার। খুব কাজের, এটা সময় বাঁচায় অনেক। কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ। তারপর টেবিল তৈরি করা, অ্যাডভান্স ওয়ার্ড অপারেশন টেবিল। ওকে, টেবিল আমরা অনেকেই তৈরি করছি এমএস ওয়ার্ডে। ধরেন আমরা সেখানে ইনসার্ট টেবিল, এখন আমি যত রোর কলামের টেবিল চাই তত কলাম ইউজ করব, এবং যতটা রো চাই ততটা row। যদি এর যে বেশি বড় আমি চাই, এখানে 10টার বেশি, 8টার বেশি রোর ব্যবস্থা নাই। যদি আরো বড় চাই তাহলে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে আমি রো দিব ধরেন 15টা, আর কলাম 7টা। তাহলে দিয়ে দিলাম, এই যে রো হয়ে গেল, টেবিল হয়ে গেল। তারপরেও যদি আমি মনে করি যে এটা আমার হেডিং, নেম ডালাস, তারপরে আমি যদি মনে করি যে না, আহ, আমি যদি মনে করি ডালাস আর নিউ ইয়র্কের মধ্যে আরেকটা রো দরকার, তাহলে আমি এই এই এটার কোণার মধ্যে যদি ক্লিক করি তাহলে প্লাস বাটন আসবে। এই প্লাস বাটনের মধ্যে ক্লিক করলে সে আরেকটা রো এখানে তৈরি করে নেবে, অস্টিন। আবার এখানে আছে উম, এই এই ইয়াটা আমার দরকার নেই, কলামটা। তাহলে এটাকে ধরে রাইট ক্লিক, রাইট ক্লিক, ডিলিট, ডিলিট কলাম, ডিলিট হয়ে গেল। পপুলেশন এরিয়া, পপুলেশন এন্ড এরিয়ার মধ্যে আমি একটা কলাম অ্যাড করতে চাই, তাহলে ঠিক একইভাবে নিউ কলাম, এরকম। তাহলে যে কোনো ইয়াতে আমি যদি মাউসটা হোভার করি, হোভার ওভার করি, তাহলে প্লাস বাটন আসে, আমি কলাম অ্যাড করতে পারবো। তারপর আমি যদি মনে করি যে না, আমি এখান থেকে একটা কলাম অ্যাড করব, ইনসার্ট, ইনসার্ট করব কলাম অস্টিনের এতে, এটা কি ইনসার্ট কলাম, ইনসার্ট রো, রো একটা ইনসার্ট করব, রো এর লম্বালম্বি যেটা, এটা রো, হরাইজন্টালি যেটা থাকে এটা রো। তো ইনসার্ট রো কি,
অস্টিনের উপরে করব নাকি অস্টিনের নিচে করব? আমি যদি অস্টিনের উপরে চাই তাহলে এটা, অস্টিনের নিচে চাইলে এটা, তাহলে অস্টিনের নিচে করব। ঠিক তেমনি ইনসার্ট কলামের মধ্যে এখানেও আছে ইনসার্ট কলাম, ইনসার্ট ইনসার্ট কলাম লেফটে করব নাকি রাইটে করব, কোন দিকে করব? ধরেন আমি এই কলামটা চুজ করলাম, এখানে যদি এই আরো কি আসে তাহলে এটা চুজ চুজ হলো। এবার আমি ইনসার্ট কলাম করি। ইনসার্ট কলাম এই পপুলেশনের লেফটে করব নাকি রাইটে করব? তাহলে লেফটে যদি দেই তাহলে লেফটে একটা ঘর চলে আসবে, নিউ কলাম, এরকম। যে কোনো ইয়াকে যদি ডিলিট করতে চাই তাহলে এইখানে একটা সিঙ্গেল ক্লিক করে রাইট ক্লিক করে ডিলিট রো, এরকম। আর যদি মাল্টিপল রোকে সিলেক্ট করতে চাই তাহলে এইভাবে প্রথমে একটা রোকে সিলেক্ট করে তারপরে মাউসটা ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে মাল্টিপল রো, রাইট ক্লিক, ডিলিট, এরকম। তাহলে আমরা এইভাবে টেবিলের কাজগুলি করতে পারি। হেডার ফুটার, প্রতিটা পেজেরই হেডার এবং ফুটার্স থাকে। কিরকম? ধরেন এই পেজের আমি কিছু রো ডিলিট করে দিই। এটার হেডার ফুটার কিভাবে বের করব? এটা ভিউ, ভিউ হেডার্স এন্ড ফুটার্স। হেডার, ইনসার্ট হেডার এন্ড ফুটার। এরকম কিছু বিল্ট ইন হেডার ফুটার আছে, এটা যদি করতে চাই এইভাবে ক্লিক করলে চলে আসবে এটার হেডার এন্ড ফুটার। বাট কি অবস্থা, আহ, আমি তাহলে দিই এডিট হেডার। যদি এডিট হেডার দিই তাহলে এখানে এই ব্ল্যাঙ্ক যে স্পেসটা আছে এখানে চলে আসলো হেডার। একটা টাইটেল দিলাম, ইনফো। আর ফুটার সাধারণত পেজ নাম্বার থাকে, পেজ নাম্বার। সো আমি আমি এখানে ইনসার্ট করতে পারি, ইনসার্ট পেজ নাম্বার। ধরেন এখানে পেজ নাম্বার এখানে ইনসার্ট করতে পারি, টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, পেজ মার্জিন, বটম অফ দ্য পেজে কিভাবে থাকবে, পেজ ওয়ান পেজ আর পেজ ওয়ান অফ ওয়ান, এরকম। এগুলো আমরা অনেকেই করছি আগে, তারপরেও একটু দেখাই আবার। এবার অন্য জায়গায় যদি ক্লিক করি তাহলে এখন আমি আবার হেডার ফুটারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি পেজ বডিতে আছি। এখন আমি যদি আরেকটা পেজ তৈরি করি তাহলে হেডার এবং ফুটার অটোমেটিক ওই পেজের মধ্যে চলে আসবে। আমি এন্টার এন্টার দিলাম, কার্সারটা পরের পেজে গেল। এখন দেখেন হেডার এবং ফুটার অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তার মানে প্রতি পেজের হেডার এবং ফুটার করতে গেলে আমার এটা করতে হয়। কিছু কাজ অনেককে অনেক আগে থেকে জানা আছে, আর কিছু হয়তো নতুন দেখবেন এখানে। ইনসার্ট পেজ নাম্বার, পেজ নাম্বার কত এটা বের বের হয়ে যাবে এখানে। কারণ আমি কোনো একটা প্যারাগ্রাফ লিখবো, অথবা একটা প্যারাগ্রাফ।
এই প্যারাগ্রাফটা আমি লিখলাম এখানে। এখন এটা বেশি কনজাস্টেড মনে হচ্ছে, একটা লাইন থেকে একটা লাইন গ্যাপ বেশি লাগতেছে। তাহলে কাজ করে আমি ধরেন আহ, এই লাইনটা, এই প্যারাগ্রাফটা আমার কাছে মনে হচ্ছে যেন বেশি কনজাস্টেড। তাহলে আমি এটা সিলেক্ট করলেই উপরে হোম ট্যাবের মধ্যে এখানে যে ট্যাবগুলি আছে এগুলি এক একটার নাম মেনু, মেনুর আন্ডারে ট্যাবগুলি আছে। মানে হোমের মধ্যে ট্যাব, ইনসার্টের মধ্যে ট্যাব, ড্র ট্যাব, এক একটার মধ্যে মেনুতে ক্লিক করলে এখানে টুল রিবন বারটা চেঞ্জ হয়, লেআউট ট্যাব এরকম। তাহলে এগুলি সব এক একটা ট্যাব, মেনু ট্যাব বলে এটাকে। তাহলে হোম ট্যাবে প্যারাগ্রাফের মধ্যে আসলে আমি দেখতে পারবো এই এটা আছে এখানে। তাহলে এখন প্যারাগ্রাফটাকে আমি যদি স্পেসিং বিফোর লাইনের আগে 0 পয়েন্ট, আফটার 8 পয়েন্ট আমি যদি সবগুলিকে 0 করি, আর লাইন স্পেসিং যদি সিঙ্গেল করি, তাহলে দেখেন কেমন হয়। আরো আরো কনজাস্টেড হয়ে গেল। আমি যদি মনে করি না এটা বেশি ইয়ে হয়ে গেছে, আরো ডিস্টেন্সটা বাড়ানো দরকার, তাহলে লাইন সিঙ্গেলটা 1.5 করতে পারেন। হ্যাঁ, তাহলে একটু বাড়লো লাইন স্পেসিংটা। আরো যদি করতে চান তাহলে ডাবল স্পেসিং করতে পারেন, ডাবল স্পেসিং করলে আরো আরো বাড়লো। আরো যদি করতে চান তাহলে বিফোর 8, আফটার 8, তাহলে আরো বেড়ে যাবে ওরকম। ডাবল মানে বিফোর 8, আফটার 8 এটা। আহ, এরকম এইভাবে প্যারাগ্রাফের স্পেসিং গুলি বাড়ানো যায়, কমানো যায়। আর যদি না আমি আবার আগের পর্যায়ে যেতে চাই, আগে যেভাবে ছিল ওইভাবে ঠিক আছে এরকম। প্যারাগ্রাফ এডিটিং, কোনো ইয়েতে যদি আমি আমি এখানে একটা পিকচার আনতে চাই, ধরেন পিকচার, মানে এটা, এই পিকচারটা আমি এখানে এখানে বসাইতে চাই। তাহলে মাউস ক্লিক করলাম এখানে, তারপরে পেস্ট, বসে গেল। এখন এই পাশে খালি জায়গা আছে, এখন এই পাশে খালি জায়গাটাতে আমি চাইতেছি এই যে এই প্যারাগ্রাফটা আছে এটা এই পাশে চলে আসুক। আমি চাইতেছি না এটা খালি জায়গা, মানে আরো পেজটাকে বড় করতে। হ্যাঁ, তাহলে আমি এই ইয়েটাকে, পিকচারটাকে আমি ফরম্যাটিংটা চেঞ্জ করি, পিকচার ফরম্যাট লেআউট অপশন। তাহলে এখানে যদি ক্লিক করি লেআউট, তাহলে এখানে আছে স্কোয়ার লেআউট, মানে এইটা লেখার চতুর্দিকেই থাকবে, পিকচারের চতুর্দিকে লেখা থাকতে পারে। আর এটা হলো টাইট একদম, মানে পিকচারটা যেভাবে কার্ভ করা আছে ওরকম কার্ভ করা খুব ভালোভাবে এটা আসবে। এটা থরো, ধরো পিকচারের উপর দিয়েও যেতে পারে এরকম। আর এটা হলো, এটা ব্যাকগ্রাউন্ড, আর এটা হলো ফ্রন্ট, পিকচারের উপরে এইটা যাবে। হ্যাঁ, তো সাধারণত থরো দিয়ে দেওয়াটাই ভালো। আমি দিলাম থরো, থরো দেওয়ার পরে দেখেন লেখা অটোমেটিক ইয়াতে চলে গেল, ওই পাশে চলে গেল।
এখন আমি যদি পিকচারটাকে আরেকটু ইয়া করি, এখানে নেই, তাহলে একবার এই পাশে লেখাটা আসবে আর একবার এই পাশে লেখাটা আসবে। একটু ছোট করি পিকচারটাকে, তাহলে দুই পাশে লেখাটা আসলো। আমরা যদি দুই পাশে লেখা চাই, আর যদি দুই পাশে লেখা না চাই, তাহলে আমরা এইভাবে করতে পারি। পিকচার নাড়ার সাথে সাথে এই যে আমি একটু উপরে উঠাইলাম, দেখেন এখানে আমার লেখার কোনো কোয়ালিটি চেঞ্জ হইলো না। এই যে, তাহলে এখানে লে আউট, এটা ইম্পর্টেন্ট একটা ইয়া। পিকচার লেআউট, অনেক সময় পিকচার ইয়া করার পরে আর নাড়াতে পারতেছি না পিকচারকে। তো আমরা যদি থ্রো করি, থ্রো করলে যে কোনো ইয়াতে আমরা পিকচারটাকে নিতে পারবো, সেট করতে পারবো পিকচারটাকে। ইনডেন্টিং একটা ইম্পর্টেন্ট পার্ট, ইনডেন্টিং। ইনডেন্টিং ধরেন আমরা, এটা আমরা তো জানি, তারপরেও এটা একটু বলি। টপিক, দেন টপিক, দেন ট্যাব দিলাম। ট্যাব দিলে এ চলে আসবে, সাব টপিক। বি, সাব টপিক। সি, সাব টপিক। তারপর সি তে আবার ইয়ে আছে, তারপর সাব, সাব টপিক। আমি এখানে গেলাম, ট্যাব দিয়ে, এন্টার দিয়ে, তারপরে ইয়ে করলাম, সাব সাব টপিক। এবার আমি যদি আবার ট্যাব দেই, থ্রি থাকার সময় যদি ট্যাব দেই, তাহলে আরেকটা ইয়া চলে আসবে এভাবে, এরকম। এটা গেল কোনো একটা ডকুমেন্টের ইন্ডেন্টিং, প্রেজেন্টেশনের ইন্ডেন্টিং। আরেক ধরনের ইন্ডেন্টিং আছে, আমি যদি এইটাকে আমি ইন্ডেন্ট করতে চাই একটু, তাহলে এখান থেকে এটাও ইন্ডেন্টিং এর কাজ করে। আমি শুধু এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিচেরটাকে, এটা একসাথে ইয়ে করতেছি। এটাকে যদি ট্যাব দিই, তাহলে নেক্সট যে আমি যেইখানে আমি এটা ইয়ে করছি, ওইখানে এসে আসবে। আবার যে ট্যাব দিই, ইন্ডেন্টিং, এটাকে সিলেক্ট করে এভাবে করা যায় ইন্ডেন্টিং, অথবা ট্যাবের মধ্যে যাওয়াটাই বেটার। ট্যাব দিয়ে, আমি ট্যাব দিয়ে একটা ইন্ডেন্টিং করলাম, আরেকটা ট্যাব দিলাম, এরকম। আবার টুল বার প্রেস করেও ইন্ডেন্টিংটা করা যায়।
যেমন আমি এটাকে আহ, এইখানে যেটা আছে টুলবার, ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, এটা দিয়েও করা যায়, ইনক্রিজ ডিক্রিজ ইনডেন্ট। ওকে, তাহলে ওয়ার্ডের আমরা যেটা দেখলাম এটা হচ্ছে মেনু। প্রতিটা মেনুর আন্ডারে এক একটা রিবন বার আছে, রিবন বার অথবা টুল বার। টুল বারের মধ্যে বিভিন্ন ধরনের টুল, ড্রপ ডাউন থেকে বাটন, কম্বো, এরকম, হ্যাঁ, অথবা সিলেক্ট, এরকম সিলেক্ট, এটাও কম্বো, এটাও ড্রপ ডাউন, এটাও ড্রপ ডাউন, এগুলি, হ্যাঁ, এটা সিলেক্ট, এরকম টুল থাকে। প্রতিটা এতে আলাদা আলাদা টুল থাকে। যেমন ইনসার্টের মধ্যে বিভিন্ন ডকুমেন্টের মধ্যে যা যা শেপ ইনসার্ট করতে চান, 3D শেপ থেকে ইমেজ, টেবিল, অথবা পেজ ব্রেক। পেজ ব্রেক মানে আমি চাইতেছি যে এখান থেকে সে চলে যাবে পরের পেজে, তাহলে এখানে পেজ ব্রেক দিলে সে পরের পেজে থেকে শুরু করবে, এই যে তাহলে এটা তাহলে পরের পেজে শুরু করলো। ধর বিভিন্ন আইকন, শেপ, এগুলি ইনসার্ট করা যায়, বিভিন্ন সিম্বলও ইনসার্ট করা যায়। যেমন ধরেন ভাগ চিহ্ন, ধরেন আমি চাইতেছি এমন একটা এলাকাতে টু ভাগ 12 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 3। এখানে প্রপার সাইনটা যদি আনতে চাই, তাহলে এখানে সিম্বল, সিম্বল দিয়ে মোর সিম্বল, মোর সিম্বল দিয়ে এখানে ভাগ চিহ্নটা করি, ওয়েবডিংস সবার নিচে আছে, ওয়েবডিংস, উইন্ডিংস, উইংডিংস, এটা হ্যাঁ, উইংডিংস এর তিনটা চারটা আছে, উইংডিংস এখানে অনেকগুলি সিম্বল আছে। যদি এটা আর এখানে টোটাল এই সিম্বলগুলি, এটার মধ্যে ডিভিশন চিহ্নটা দেখতেছি না। আহ, ইয়েতে আছে, যে কোনো নর্মাল ফন্টেই থাকার কথা, যেমন এরিয়াল ব্ল্যাক, প্লাস মাইনাস সাইন, এই যে এখানে প্লাস মাইনাস সাইন আছে। ডিভিশন সাইনটা আমার মনে নাই কোন ইয়েতে, স্পেশাল ক্যারেক্টার, ফার্স্ট লাইনে তো আছে। ফার্স্ট লাইনে, হ্যাঁ, এই যে ডলারের পরে, ও ডলার করে না, পরেরটা না না এটা পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ। ওই যে আমরা যে ডিভিশন লিখি না, আহ, এতে অ্যালজেব্রাতে ভাগ চিহ্ন, অথবা যে 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 কোনো চিহ্ন, যেমন ধরেন এখন প্লাস মাইনাস চিহ্নটা আমরা যেটা নাকি কিবোর্ডের মধ্যে আনতে পারি না, ওইটা ওইটা আমরা এই ইনসার্ট সিম্বলের মাধ্যমে আনতে পারি। যেমন জিরো এর আগে আছে। জিরো এর আগে না, হ্যাঁ কোথায় যেন আছে। জিরোর আগে এই যে ডান পাশের এই পাশে প্লাস মাইনাস উপরের লাইনে। 0 1 2 3 এর আগে যেটা সেটা এই স্ল্যাশ যে জিরোর আগে সবচেয়ে উপরে 0 1 2 3, ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনে। সবার উপরে। সবার উপরে, হ্যাঁ। ও হ্যাঁ এখানে, জিরো এই পাশে। না, হ্যাঁ এই পরে যে এই যে এই যে মাইনাস, জিরোর, তারপরে মাইনাস এই পাশে এই পাশে। এটা হ্যাঁ এটা
করছেন? না, এটা তো আমরা একটু আগে আনলাম তো কিবোর্ডের মাধ্যমে, কিন্তু আমি চাচ্ছি ওই যে ভাগ চিহ্ন আছে না বাংলা, বাংলা ইয়েতে অ্যালজেব্রার যে ভাগ চিহ্ন। ও ওই ভাগ। হ্যাঁ হ্যাঁ, ও, ডিভিশন যে সিম্বলটা, জি। এটা। সেটা আচ্ছা, লিখতে হবে। আচ্ছা যাই হোক, ধরেন আমি লিখতে চাই যে আচ্ছা, এখানে একটা আছে একদম লাস্ট লাইনে, সেটা কি আপনি বলতেছেন? রাইট রাইট রাইট, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এটা চোখে পড়ে নাই, ওই যে এটা। ধরেন আমি ইনসার্ট করি, এটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট, এই যে এটা ভাগ চিহ্ন চলে আসলো। তারপর ধরেন এত ডিগ্রি সেলসিয়াস, এখন সেলসিয়াস, ওকে, 8 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রিটা কিভাবে লিখবো? ডিগ্রিটা আমি এই যে এইভাবে লিখতে হবে, ডিগ্রি, ডাবল ক্লিক করেন ডিগ্রি, এই যে চলে আসলো 8 ডিগ্রি সেলসিয়াস, এরকম। তাহলে স্পেশাল ক্যারেক্টারগুলি আমরা সিম্বল, ইনসার্ট সিম্বলের মাধ্যমে আনতে পারি, তাহলে আপনার ডকুমেন্ট আরো রিচ হবে। স্পেশাল ক্যারেক্টার আরো অনেক আছে, যেমন কপিরাইট ক্যারেক্টার, এটা রেজিস্টার্ড ক্যারেক্টার, কন্ট্রোল অল্ট কন্ট্রোল আর, অল্ট কন্ট্রোল আর রেজিস্টার দিলাম। ট্রেডমার্ক অল কন্ট্রোল টি, ট্রেডমার্ক অল্ট কন্ট্রোল কমা সেকশন, প্যারাগ্রাফ, এলিপস, সিঙ্গেল কোট, ডাবল কোট, এগুলো তো আনা যায়, কিন্তু অল কন্ট্রোল স্পেস, এটা কি নন ব্রেকিং স্পেস, ওকে, অপশনাল হাইফেন, ওকে। শর্টকাট কি, ধরেন আমি কোন একটা সিম্বল আনতে চাই, প্রেস নিউ শর্টকাট কি, ওকে, কমন সিম্বল, কপিরাইট, কপিরাইট সিম্বলটাকে আনতে চাই, অ্যাসাইন, শর্টকাট কি অল্ট কন্ট্রোল পি, এইটাতে আমি কপিরাইট সিম্বলটা আসবে, ঠিক আছে, অ্যাসাইন করি, ক্লোজ। এবার দেখেন অল্ট কন্ট্রোল পি দেই, আসবে কপিরাইট। এখানে অটো কারেক্টের অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমরা ভুল লেখলো এডিশনাল, এডি এডি টিআই এনএল লিখলে এটা অটোমেটিক অ্যাডিশনাল লিখে ফেলবে, একটু ভুল করলেও সে লিখে ফেলবে এরকম। তারপর আমি যদি নিজে কোনো ইয়া দিতে চাই, এক্সট্রা আমাদের কিছু দিতে চাই, ওইটাও মনে হয় পারবো এখানে। ওয়াই ও ইউ ইউ, ওটা এগুলো কি অটোমেটিক্যালি বাই রিপ্লেস। ডিফল্ট সব চেক আপ করা থাকে? এগুলি বাই ডিফল্ট, হ্যাঁ। উল্টা করলে ওয়াই ও ইউ করলে এটা অটোমেটিক ইউ হয়ে যাবে, যেমন ওয়াই ইউ ও ইউ হয়ে গেছে অটোমেটিক, ভুল করলে এটা ঠিক করে ফেলবে। ওয়ার্ড অনেক বড় সিলেবাস, আমরা জাস্ট কতগুলি ওয়ার্ম আপ সেশনের জন্য যা করার এটা করতেছি আর কি। আমরা এক্সেলটা শুরু করি, এক্সেল ওয়ার্ডের মতোই, এমএস এক্সেল আর শুধু এক্সেল। এক্সেলের এক্সটেনশনটা আগে ছিল এক্সএলএস,
এক্সএলএস দিয়ে বোঝায় মাইক্রোসফট এক্সেল আগের ভার্সন 1997 2003। আর এখনকার এক্সেলের ভার্সন এক্সএলএস, তারপর এক্সএসটিএমএল এক্স, নিউ ভার্সন হচ্ছে এক্সএলএস এক্স। বাটন এবং রিবন গুলি মোটামুটি সেম, কিছু কিন্তু কিছু কিছু আছে একটু অ্যাডভান্স, যেমন এই ডাটা, এটা ফিল্টারিং সর্টিং এরকম। তো এক্সেলের মধ্যে আমরা একটা জিনিস দেখাই। এটা হলো আমার আইডি, নেম, ডিওবি, এরকম। এখন আমি এটাকে একটু ডিজাইন করি, যেমন ব্যাক এন্ডে দিলাম এটা, এবং ডিজাইন করলাম এটাকে এরকম। তারপর প্রথম ডাটাটাকে হাইলাইটেড করলাম এরকম, আর এটাকে করলাম বোল্ড, আর এটাকে আর বেশি সাইজ বড় করে দিলাম এটা। এখন সেম ফরম্যাটে আমি যদি এই টেবিলটাকে করতে চাই, তাহলে আমি এটা কপি করলাম, কপি কপি করে আমি যদি পেস্ট করি, তাহলে তো এটা যা আছে তাই হলো, কিন্তু আমি তো চাই এই ডাটাটা। হ্যাঁ, আমি যদি এটা কপি করে যদি আমি এখানে পেস্ট করি, তাহলে তো আমার আগের ডাটাটা হারাই ফেললাম। আন্ডু দিই, কন্ট্রোল জেড, আন্ডু। তাহলে আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার দিব, ফরম্যাট পেইন্টার দিলে তারপরে আমাকে বলবে যে তুমি চুজ করো কোন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ফরম্যাট পেইন্টিং করবা, মানে এটা ইম্পোজ করবা কোথায়। আমি বলবো যে এইখানে ইম্পোজ করে দাও। এই দেখছেন এখানে ইম্পোজ হয়ে গেল, ডাটা কিন্তু চেঞ্জ হলো না, কিন্তু সেম ফরম্যাটে চলে আসলো, যেটা করতে নাকি আমার সময় লাগতো আগে অনেক। এটা ফরম্যাট পেইন্টিং এর কারণে চেঞ্জ হয়ে গেল। তাহলে ফরম্যাট পেইন্টার খুব ইম্পর্টেন্ট একটা ইয়া। এক্সেলের কতগুলি কাজ আমাদের অনেক উম, ইয়া করতে হয়, সচরাচর বেশি করতে হয়। যেমন ধরেন আমি 2 লাইনে লিখবো, লাইন 1, এখন এন্টার দিলে পরের লাইনে চলে যাবে, কিন্তু একই সেলে আমি 2টা লাইনে লিখবো, একই সেলে। তাহলে অল্ট এন্টার, লাইন 2, হিট এন্টার, এই যে লাইন 2, তাহলে এরকম অল্ট এন্টার দিলে পরের লাইনে যায়। আবার আমি যদি কোনো একটা প্যারাগ্রাফ, না আমি কি যখন অল্ট এন্টার করবো তখন কি র্যাপ টেক্সটে আমাকে ইয়ে করে রাখতে হবে? হ্যাঁ, এই এটাই আসতেছে। আমি এখন ধরেন আমি এই প্যারাগ্রাফটা পেস্ট করলাম এখানে, এটা প্যারাগ্রাফটা পেস্ট করলাম, এটা পুরোটাই চলে গেল অনেক দূরে। প্যারাগ্রাফটা আমি একটু বড় করলাম, তারপরেও একদম এটা কোথায় শেষ হলো, অনেক অনেক এতে শেষ হলো। আমি তাহলে কি করব,
আমি চাই যে এই সেলের মধ্যে পুরো প্যারাগ্রাফটা শো করবে। তাহলে কি করবে, এখান থেকে র্যাপ টেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় লাগে, র্যাপ টেক্সট দিয়ে এটা ইয়া করা। তারপরে একই সেলের মধ্যে ধরেন আমার এটা আমার সেল, আমি লিখবো এখানে নম্বর 1। এখন কোথায় লেখাটা আসছে দেখেন এখানে, আমি চাই এটা একদম মাঝখানে বসবো, আমার প্লাস সাইনটা যেখানে এইখানে বসছে। তাহলে এখানে এই 6টা বাটন দিয়ে আমি এই কাজটা করতে পারি। এই বাটনের কাজটা হচ্ছে হচ্ছে সবার নিচে লেখাটাকে প্লেস করা, এটার কাজ হচ্ছে মিডলে আনা, আর এটার কাজ হচ্ছে উপরে নেওয়া। তাহলে এটা বুঝলাম। আর নিচের এই বাটনের কাজ হচ্ছে লেখাটাকে একদম সাইডে নেওয়া, আর এটার কাজ হচ্ছে লেখাটাকে মিডলে নেওয়া, আর এটা হচ্ছে রাইটে নেওয়া। এটা হচ্ছে হরাইজন্টালি আর এটা হচ্ছে ভার্টিক্যালি। তাহলে আমি যে 1কে এইখানে আনতে চাই তাহলে কি করব, হরাইজন্টালি মিডলে আনি আগে, তারপরে ভার্টিক্যালি মিডলে আনি। তাহলে হরাইজন্টালি মিডল হলো এটা, আসলো মিডলে, আর ভার্টিক্যালি মিডল হলো এটা। তাহলে এটা সেলের মধ্যে 6টা পজিশনে আমরা লেখাকে অ্যালাইন করতে পারি, 6টা পজিশনে একটা সেলে। এটা একটা সেল, এটা একটা রো, এটা একটা কলাম, আর এটা একটা শিট। আর পুরো এটা হচ্ছে একটা এক্সেল বুক, ওয়ার্ক বুক বলে। প্রতিটা ওয়ার্ক বুকের মধ্যে মাল্টিপল শিট থাকে, শিট শিট যত ইচ্ছা তত করতে পারবেন। আর প্রতিটা শিটে রো এবং কলাম থাকে। আর একটা সেলকে আমরা এইভাবে অ্যালাইনমেন্ট করতে পারি সুন্দরভাবে। শিট, কলাম অ্যান্ড রোজ। এক্সেলের ফাংশন এটা দেখাতে গেলে একটু সময় লাগবে। এক্সেলের ফাংশন শুধু একটা দেখাই। ধরেন এখানে আছে 5, এখানে 2, এখানে এখানে 5, 2, এখানে আছে 3, 8। এই তিনটাকে আমি সাম করতে চাই এখানে। আমি এইভাবে এটাকে তিনটাকে ধরে আমি যদি সামে অটো সাম ক্লিক করি তাহলে হয়ে যাবে 15। হ্যাঁ, আবার যদি এইভাবে করি, এখানে আমি সাম করতে চাই তাহলে এখানে একটা ইয়া লিখি, ফর্মুলা লিখি এখানে, ইকুয়াল টু, অথবা এখানে লিখতে পারি ইকুয়াল SUM, সাম। সামের মধ্যে কোন কোন কলাম হবে, কলাম নাম্বার পি, পি কলাম। আচ্ছা, তার আগে আমরা একটু এখানে একটু কাজ করি। প্রতিটা সেলকে আবার একটা নাম্বার দেওয়া যায়। কি, এই সেলের নাম্বার হচ্ছে বি কলামের 1 নাম্বার রো, তার মানে B1। আর এই সেলের নাম্বার হচ্ছে এ কলামের 4 নাম্বার রো, তার মানে A4। এই যে নাম্বারটা চলে আসে এখানে। আবার যদি এটা সিলেক্ট করি তাহলে B2, এই যে নাম্বারটা চলে আসলো এখানে। যদি এটা সিলেক্ট করি এটা, তার মানে দেখা গেল এই যে P12, পি কলামের 12 নাম্বার রো। তাহলে এইভাবে প্রতিটা সেলের নাম বুঝায়। এখন আমি যদি 5 to 8কে যদি আমি ফর্মুলার মাধ্যমে অ্যাড করতে চাই, তাহলে SUM, সাম করতে চাই, SUM দিয়ে প্যারেন্থেসিসের ভিতরে আমাকে লিখতে হবে নাম্বারগুলি কি কি। আমি বলবো যে নাম্বার, আমি তো বলবো না 5 to 8, এটা না, আমি বলবো সেলের নাম্বার P2, P2।
আচ্ছা সাম অভিভাবকের পরে, হ্যাঁ P2, বলে P2 সাথে যোগ করো P3, P3, এই যে 2 নাম্বারটা P3 না, আর এটা কত P4 প্লাস P4, এটা এন্টার, এই যে 15 হয়ে গেল এটা, তাই না? 15 হয়ে গেল। এইভাবে করতে পারি, আরেকভাবে করতে পারি, ইজ ইকুয়াল টু সাম, হ্যাঁ সাম, দেন P5 কততে আছে, 2তে আছে, ফ্রম P2 টু কত পর্যন্ত, 5 থেকে একদম 5, P2 থেকে P4 পর্যন্ত, P2 থেকে P4 পর্যন্ত, P4, দেন হিট এন্টার, তাহলে এটাও 15। তাহলে এটা হলো সাম P2 থেকে P4 পর্যন্ত, আর এটা হইলো সাম P2, P3, P4 এরকম। কিন্তু এইটা ওয়াইজ না, এইটা ভালো কোনো ইয়া না যদি আমার এখানে 50টা ইয়া থাকে, লেটার থাকে, যেমন নাম্বার থাকে, মনে করেন এটা। এই এতগুলি নাম্বারকে আমি যদি ইয়ে করতে চাই, আমি যদি সাম করতে চাই এতগুলি নাম্বারকে, তাহলে আমি কোনটা লিখবো, এইটা লিখবো নাকি এই যে এইটা লিখলে তো এতগুলি নাম্বার লিখতে হবে, K6, 7, K7, K8, K9, কে থেকে একদম K13 পর্যন্ত, নাকি আমি শুধু এটা লিখবো K6 থেকে 13। তাহলে আমি যদি লিখি এখানে সাম, সাম K6 থেকে কোলন K13, 1 3 1 3, দেখেন এইভাবে হাইলাইট হয়ে গেল। এবার যদি আমি এন্টার দিই, এন্টার, তাহলে টোটাল 36, K6 থেকে 13, এটার সাম হলো 36 এরকম। আর এটা মনে মনে হয় আমরা অনেকে জানি, 1 2 3, আমি 3 এভাবে, এবার যদি 100 পর্যন্ত লিখতে চাই, তাহলে আমাকে এইভাবে সিলেক্ট করে, তিনটাকে সিলেক্ট করে দিয়ে তারপরে মাউসটা এইখানে আইনা তারপরে ড্রাগ করলে অটোমেটিক এটা চলে আসবে। ঠিক তেমনি আমি যদি সানডে মানডে লিখি, সান মান মানডে, তাহলে আমি যদি এটাকে ড্রাগ করি, তাহলে ওয়েডনেসডে, স্যাটারডে, ফ্রাইডে, আবার সানডে শুরু করবে এরকম। আরো আরো যদি ড্রাগ করি, তাহলে একদম ইয়ার মতোই চলবে, 7 দিন 7 দিন করে যাবে, সানডে থেকে স্যাটারডে, সানডে থেকে স্যাটারডে, এইভাবে করে সে যাবে। আর আমি যদি মান্থ লিখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, একটা লেখা করলে হবে না, একটা লেখা করলে সবই ইয়া হয়ে যাবে। ও আচ্ছা, দেখি জানুয়ারি, গুড, এই এটা আপগ্রেড হয়েছে। এর আগে একটা যদি আহ, একটা সিলেক্ট করতাম, ধরেন আমি দুইটা লিখি লিখি নাই, একটা সিলেক্ট করছি, তাহলে সে জান 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 সব লেখা বলতো। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ওকে গুড, এটা ভালো হয়েছে, আপগ্রেড হয়েছে ডিসেম্বর পর্যন্ত। আবার যদি দিই, তাহলে আবার জানুয়ারি থেকে শুরু করবে এরকম। ধরেন এই শীটটাকে আমি কপি করব, কপি করব, কপি করে আমি অন্য কাজ করব, তাহলে রাইট ক্লিক, এই শীট, অন্য শীটগুলিকে বন্ধ করি, ডিলিট করতে পারি শীট এইভাবে, রাইট ক্লিক, মুভ ওর কপি, ক্রিয়েট এ কপি, তাহলে শীটটা কপি হয়ে গেল। এই যে শীট 1, এটা হলো অরিজিনাল শীট, আর নতুন শীটটা হলো এটা, নিউ শীট। এটাও এটাও আর এটা একই, যেহেতু কপি, আমি এখানে এডিট করতে পারবো যদি প্রয়োজন মনে করি এরকম।
এক্সেলের ইয়াটা কাজ হচ্ছে লাইন 1 এবং লাইন 2, যেটা অল্ট ইন্টার দিয়ে করে। এটা একটু মনে রাখেন, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ভুলে যায়। এন্টার যে না দেন, তাহলে সে পরের লাইনে চলে যাবে। যদি থার্ড লাইন লিখতে যান, আমি যদি এন্টার দিই এখন, তাহলে এন্টার দিলে পরের লাইনে চলে যাবে। আর যদি অল্ট এন্টার দিই এখন, তাহলে সে থার্ড লাইন লেখার জন্য আমাকে বলবে। থার্ড লাইন। একটা যে কোনো একটা ইনভয়েস আমি একটা ফরম্যাট দিব। এই ফরম্যাট অনুযায়ী একটা ইনভয়েস, এটা হোমওয়ার্ক রইল। এটা সাপোর্টে করেন একটা ইনভয়েস তৈরি, যেটার মধ্যে নাকি অটোমেটিক ইয়ে হবে। ধরেন এইখানে অ্যামাউন্ট হচ্ছে $40, ট্যাক্স $4, শিপিং $7, টোটাল কত ইনভয়েস এরকম থাকবে। এখন এই তিনটাকে যোগ করবেন। যোগ করবেন কিভাবে? এটা জানা আছে, আমরা এভাবে এমন করে একটা ইনভয়েস তৈরি করবেন যাতে এগুলি ঠিক থাকবে, কিন্তু এই নাম্বারগুলি আপনি শুধু নাম্বার এন্ট্রি করবেন এই তিনটা, তারপর সেই ইনভয়েস বানায় দিবেন। এটা এটা প্রিন্টও করা যাবে এরকম। যে কোনো একটা ইনভয়েসের একটা স্যাম্পল দেখা হোমওয়ার্কের মধ্যে এটা করবেন, কিভাবে সাম করে এটা। এটা অলরেডি আমরা এখানে দেখাইছি। এটা পারবেন, আমি জানি পারবেন আপনি। একটু ট্রাই করলে হবে, 2-3 ঘন্টা, 3 আওয়ার্স ট্রাই করলে এটা এই অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। ওকে, আমরা মনে হয় রিচ করতে পারছি কম্পিউটার প্রবলেম এন্ড ভাইরাসে। এটা যদি আজকে শেষ না করতে পারি, তাহলে কালকে নেক্সট ক্লাসে শেষ করে আমরা অন্য টপিকে, মেইন টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, এক কাজ করি আমরা। আমাদের কার কার কনফার্ম হয়েছে অ্যাডমিশনটা, স্কলারশিপ কনফার্ম হয়েছে কার কার? এটা নিয়ে একটু কথা বলি, তাহলে আমি অন্য টপিকে যাই। ঠিক আছে, আমরা তাহলে এই কম্পিউটার ট্রাবল শুটিং, এবং এটা অ্যাটলিস্ট 1 ঘন্টার উপরে যাবে, 1-2 ঘন্টার মতো লাগবে। তাহলে এটা নেক্সট ক্লাসে শুরু করি। আজকে যে হাফ অ্যান আওয়ার আছে, এই সময়টাতে আমরা একটু একাডেমিক নিয়ে আলোচনা করি।